সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা। দর্শক, আমরা কম বেশি সবাই কিন্তু চাই একজন নারী যখন গর্ভবতী হয় তখন যেন তার মাতৃত্ব নিরাপদ হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপদ মাতৃত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নিয়াজ টি পারভীর 1965 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইম্পালস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি আমরা বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপদ মাতৃত্ব। আমরা কিন্তু সবাই চাই যে একজন নারী যখন মা হয়, গর্ভবতী হয়, তখন যেন তার মাতৃত্ব খুব নিরাপদ হয়, গর্ভস্থ শিশু যেন সুস্থ থাকে। আপনার কাছে জানতে চাই যে নিরাপদ মাতৃত্ব বলতে আসলে কি বোঝায়? তো নিরাপদ মাতৃত্ব বলতে আমরা সেটাই বুঝি যে প্রতিটি নারীর কিন্তু নিরাপদে মা হওয়ার অধিকার। একটি নারী কখন সে প্রেগনেন্সি নেবে, কতবার প্রেগনেন্সি নেবে, কতদিন ইন্টারভ্যালে প্রেগনেন্সি নেবে, এই ডিসিশনটা কিন্তু নারীকেই নিতে হবে এবং নারীর একটা ভূমিকা থাকতে হবে এই ডিসিশন নেওয়ায়। তারপর সে প্রেগনেন্সি অবস্থায় পুরোটা সময় কিন্তু সে তার গর্ভকালীন পরিচর্যা সেটা পাওয়ার তার অধিকার আছে এবং একটি নারীর নিরাপদে ডেলিভারি করার তার অধিকার আছে। এ ব্যাপারে তার সাথে যারা আছে তার পরিবারের সবাই এবং সমাজ সোসাইটি তাকে সেই ধরনের সব কিছু হেল্প করবে আমরা যাতে একটি সুস্থ মা সুস্থ বাচ্চা পেতে পারি। এটাকেই আমরা নিরাপদে একটি মায়ের মা হওয়ার অধিকারটাকে নিরাপদ মাতৃত্ব বলে থাকি। হাই রিস্ক প্রেগনেন্সি যেটি হচ্ছে যে 18 বছরের কম বয়সী কোনো মেয়ে যদি মা হয় সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। আবার হচ্ছে যে যখন 35-এর পরে বা 40-এর পরে যখন মা হয় তখন সেটিকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি। কিন্তু এর মাঝামাঝি যে সময়টা, সেই সময়টাতেও কিন্তু অনেক মা যখন গর্ভবতী হন তখনও কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস দেখা দেয়। তখন মাতৃত্বটা তখন আর নিরাপদ থাকে না। এর কি কি কারণ রয়েছে? আচ্ছা, অ্যাকচুয়ালি অনেকগুলো কারণেই একটা প্রেগনেন্সিকে আমরা ঝুঁকিপূর্ণ হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি। তো এর মধ্যে বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা তুমি বলেছ। তাছাড়া মেয়েটার যদি ওজন ঠিক না থাকে, একজন আছে খুব আন্ডারওয়েট আছে বা ওভারওয়েট আছে, কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যাদের নাকি আগে থেকেই ছিল বা গর্ভকালীন অবস্থায় যদি কিছু মেডিকেল কন্ডিশন হয়, তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা। কার যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, হয়তো অনেকের হার্টের ত্রুটি থাকতে পারে, সেটাও কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। আবার আছে যে প্রেগনেন্সির বিভিন্ন সময় যদি তার ব্লিডিং হয়, আর্লি প্রেগনেন্সিতে কিছু ব্লিডিং হতে পারে বা শেষের দিকে আবার ব্লিডিং হতে পারে। শেষের দিকে দেখা যায় অনেক সময় আমাদের যে গর্ভফুলটা আছে ওটা যদি যথাস্থানে না থেকে নিচে থাকে তাহলে সেটা কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে চলে যায়। কারো হয়তো একাধিক প্রেগনেন্সি আছে, মানে একের বেশি সন্তান আছে, টুইন, ট্রিপলেট এরকম যদি হয়, ইদানিং আমাদের খুব ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে বেবি হচ্ছে, সেগুলোও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি এবং সেটার কারণে যদি টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট হয় সেটাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। আর কিছু কিছু জেনেটিক কন্ডিশন আছে যে সেগুলোর কারণেও কিন্তু মানে হাই রিস্ক প্রেগনেন্সি হতে পারে। তো এর জন্য আমাদের প্রতিটি নিরাপদে মা হওয়ার জন্য প্রথমেই গর্ভকালীন পরিচর্যা আসতে হয় এবং সবচেয়ে ভালো হয় যদি একটি প্রি প্রেগনেন্সি পিরিয়ডে আসে, আমরা সব কিছু স্ক্রিনিং করে তারপরে তাকে গর্ভকালীন কিভাবে সে চলবে সেই অ্যাডভাইসটা আমরা দিতে পারি। তাহলে এক্ষেত্রে যদি কোনো মেয়ে বা নারী তার মাতৃত্বটাকে নিরাপদ করার জন্য, আপনি যেমনটি বলছেন যে প্রি প্রেগনেন্সি কিছু টেস্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কোন কোন টেস্ট আসলে অন্তর্ভুক্ত থাকতে পারে? প্রি প্রেগনেন্সি টেস্টের মধ্যে আমরা যেটা বলেছি, প্রথমে তো তার বয়স, ওজন এগুলো আমরা দেখে নেব, তার থাইরয়েডে কোনো প্রবলেম আছে কি না, থাইরয়েড যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমরা সেটাকে কারেকশন করে নেব, তার ডায়াবেটিস ছিল কি না স্ক্রিনিং করব, প্লাস যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা সেটাকে কারেকশন করে কন্ট্রোল করে তারপর আমরা প্রেগনেন্সিটা নিতে বলবো। তার কিন্তু হার্টের অনেক সময় মানে এখন দেখা যায় যে কনজেনিটাল হার্ট ডিজিজের কোনো মা থাকতে পারে, সেই ধরনের কিছু যদি থাকে বা সিমটম যদি থাকে তাহলে আমরা অবশ্যই কোনো কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করে তার যদি কিছু কারেক্টেবল কিছু থাকে সেটা কারেকশন করে তারপর আমরা প্রেগনেন্সি নিতে বলবো। তারপরে কিছু জেনেটিক কন্ডিশন আছে, যেমন মানে কিছু জেনেটিক কন্ডিশন যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এইগুলোও কিন্তু
বাচ্চার উপর ইফেক্ট হতে পারে, মায়ের উপর ইফেক্ট হতে পারে। তো আমরা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিয়ের আগেই কিন্তু এগুলো কাউন্সেলিং করা উচিত। কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি হয়তো থ্যালাসেমিয়া পেশেন্ট হয় বা সে হয়, দুজনেই যদি সিকেল সেলের হয় বা আরও কিছু জেনেটিক কন্ডিশন যেগুলো আছে, তো এই সমস্ত ক্ষেত্রে একটু জেনেটিক কাউন্সেলিং করে নেওয়ারও কিন্তু, যেটা আন্তর্জাতিক লেভেলে করা হয় বিভিন্ন দেশে, আমাদের কিন্তু সেটা সময় এসছে। তো এই সব কিছু কাউন্সেলিং করে তার আল্ট্রাসাউন্ড করে দেখে নেবে যে তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে জরায়ুতে হয়তো একটা বিশাল টিউমার আছে, জরায়ুতে কোনো জন্মগত ত্রুটি আছে। তাহলে এই সমস্ত যদি কারণে কিন্তু যদি কিছু থাকে তাহলে কিন্তু তার প্রেগনেন্সির আউটপুটটা নর্মাল হবে না। কাজে সব কিছু চেক আপ করিয়ে, তার ইনভেস্টিগেশন করিয়ে তারপরে যদি সে প্রেগনেন্সিটা নেয় এবং রেগুলার এন্ট্রিটা চেক আপে থাকে, তাহলে মনে করি যে একটা সাকসেসফুল প্রেগনেন্সি হওয়া পসিবল। রিসেন্টলি কিছু পরিসংখ্যানে কিন্তু দেখেছি যে একজন মা যেন সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে, সেক্ষেত্রে মাকে যেমন সুস্থ থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু শিশুটির যে বাবা তাকে সুস্থ থাকাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সমস্ত পুরুষ স্মোকিং করে বা যাদের ড্রাগ এডিকশন থাকে, তাদের সিমেন্ট খুব একটা হেলদি থাকে না, আনহেলদি থাকে, এবং সেই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়েদের মিসক্যারেজ হয়ে থাকে। এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এই হাজবেন্ডের বিভিন্ন ফ্যাক্টরের জন্য কিন্তু আমাদের বন্ধ্যাত্ব হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে, কাপল কনসেপ্ট করতে পারছে না। এর মধ্যে স্মোকিং, অ্যালকোহল, এনভায়রনমেন্টাল বিভিন্ন হেজার্ড, যেমন রেডিয়েশন হেজার্ড বা যে সমস্ত এনভায়রনমেন্ট একটা হাজব্যান্ড কাজ করছে, হয়তো খুব হট এনভায়রনমেন্টে কাজ করছে, এবং আমাদের এই ডিজিটাল যুগে দেখা যাচ্ছে সারাদিন মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, তারপর হচ্ছে তার বাইক ইউজ করছে, গরম এনভায়রনমেন্টে কাজ করছে, এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা শুনেছি যে যারা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, হ্যাঁ, তো এগুলোর কারণে কিন্তু তাদের সিমেনের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে এবং ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু এটা ওয়াইফের বেবির উপরও ইফেক্ট করছে। এবং স্মোকিং, অ্যালকোহলের জন্য কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে এবং তাদের মানে সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে, বাচ্চা ওজনে কম হচ্ছে। এবং আমরা প্রতিটি কাপলকে কিন্তু কাউন্সেলিং করে থাকি যে ডিরেক্টলি ওয়াইফরা তো স্মোকিং স্টপ করবেই, সাথে সাথে ইনডিরেক্ট যেটা স্মোকিংয়ের এফেক্ট যাতে না হয়, এর জন্য হাজব্যান্ডকেও কিন্তু স্মোকিং বিরত থাকার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি এবং কখনোই মায়ের সামনে যাতে স্মোকিং না করে। আপনি বলছিলেন যে প্রি প্রেগনেন্সি যে টেস্টগুলোর কথা বলেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই মায়ের পাশাপাশি বাবারও আসলে টেস্ট করা উচিত, বেসিক কিছু টেস্ট। বাবার জন্য আমরা সাধারণত তার ডায়াবেটিস আছে কিনা এটা আমরা করে থাকি, তার মেইনলি ডায়াবেটিসটা এখানে ইম্পর্টেন্ট। আর কারো যদি বন্ধ্যাত্বের কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাকে মেইন যেটা সিমেন অ্যানালাইসিস সেটা করতে হয় যে সিমেনের কোনো প্রবলেম আছে কিনা। আর কারো যদি কোনো কাপেলের যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো কমপ্লেন থাকে, হ্যাঁ, যে তাদের হয়তো মানে তার সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম আছে বা ডিসচার্জ আছে বা এই ধরনের যদি কোনো স্পেসিফিক যদি কিছু কমপ্লেন করে থাকে, তাহলে আমাদের এসটিডি স্ক্রিনিং করার জন্য কিছু টেস্ট আছে, ভিডিওরাল টেস্ট আছে, ওগুলো আমরা করে থাকি। প্লাস এখানে হেপাটাইটিস বি এই সমস্ত স্ক্রিনিংও করা হয়ে থাকে, যেগুলো মানে যৌনবাহিত রোগ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড, যেটা একজন হাজব্যান্ড থেকে একজন ওয়াইফের ট্রান্সমিটেড হতে পারে। সেক্ষেত্রে আমাদের এগুলো কিছু কখনো কখনো স্ক্রিনিংয়ের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, যেহেতু আপনি এসটিডির কথা বললেন, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজগুলো রয়েছে, সেক্ষেত্রে আসলে কোন কোন সাইন সিমটমসগুলো থাকলে একজন নারী বা পুরুষের আসলে সচেতন হওয়া উচিত প্রেগনেন্সিটা নেওয়ার ক্ষেত্রে? মেইনলি আমাদের ফিমেলরা যে টাইপের প্রবলেমগুলো নিয়ে এসে থাকে বা কমপ্লিকেশনগুলো নিয়ে আসে থাকে, যে তাদের অতিরিক্ত ডিসচার্জ হয়ে থাকে, পিরিয়ডের সময় তার পেইন হচ্ছে, অতিরিক্ত পিরিয়ড হচ্ছে, পিরিয়ডের সময় তার ইরেগুলার পিরিয়ড হচ্ছে, এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের লক্ষণগুলো এগুলোই হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের হয়তো এই ধরনের কিছু সিমটমস থাকে, তাদের হয়তো সেক্সুয়াল অর্গানে কোনো মানে ডিসচার্জ হতে পারে বা ইন্টারকোর্সে পেইন হতে পারে, এই টাইপের প্রবলেম হয়ে থাকে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যারা নাকি হয়তো এই ধরনের প্রবলেমে ভুগে থাকে, তাদের কিন্তু ইন ফিউচার যেটা জ্বরের মুখে ক্যান্সার, যেটা এইচপিভি ডিএনএ ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস থেকে হয়ে থাকে, তারা কিন্তু সেই ধরনের কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সে ভুগতে পারে। কাজে যাদের এই ধরনের কোনো লক্ষণ আছে তাদেরকে আমরা অবশ্যই মানে সিএস সার্ভিক্সের স্ক্রিনিং করে থাকি, যেটা আমাদের প্যাপ টেস্ট আছে, কলপোস্কোপি আছে, ডিএনএ এইচপিভি টেস্ট আছে, এগুলো আমরা করে থাকি এবং সাথে সাথে আমরা কিন্তু একদম ভ্যাকসিনের জন্য আমরা অ্যাডভাইস করে থাকি।
ম্যাম আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে নিরাপদ মাতৃত্ব মানে তো আমরা জানি যে মাকে কেয়ার করতে হয়, মায়ের খাওয়া দাওয়া ঠিকঠাক থাকতে হয় এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মায়ের এন্টিনেটাল কেয়ার। একজন মায়ের এন্টিনেটাল কেয়ার সর্বোচ্চ আসলে কয়টা হলে সেই মা সুস্থ থাকতে পারবে এবং গর্ভস্থ শিশুও সেই সঙ্গে সুস্থ থাকতে পারবে? আচ্ছা, এন্টিনেটাল কেয়ারের গুরুত্ব অপরিসীম। আমরা চাই না যে একটি মাও এন্টিনেটাল কেয়ার ছাড়া ডেলিভারি হোক। তো সেখানে আমরা বলে থাকি যে প্রথমেই তার বুকিং ভিজিট হবে, তারপর প্রতি মাসে সে একবার করে আসবে, 7 মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে আসবে। 7 মাসের পরে সে প্রতি মাসে 2 বার করে আসবে এবং লাস্ট মান্থে 8 মাসের পরে প্রতি সপ্তাহে একবার করে আসবে। এটা হচ্ছে আইডিয়াল একটা লো রিস্ক প্রেগনেন্সি। কিন্তু কেউ যদি হাই রিস্ক হয় তাকে আরেকটু ফ্রিকোয়েন্টলি আসতে হয় এবং আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয় যে মিনিমাম একটি মাকে কমপক্ষে 4 বার হলেও তাকে এন্টিনেটাল চেকআপ আসতে হবে, হয়তো 5 মাসের সময় একবার, 6 মাসের সময় একবার, 7 মাসে এবং 8 মাসে। তো এই ফ্রিকোয়েন্ট যদি চেকআপে আসে তাহলে কিন্তু অনেক কিছু যেগুলো মানে হিডেন তার কন্ডিশন আছে, তার ডিজিজ আছে, আমরা অনেক কিছুই তাকে আইডেন্টিফাই করতে পারি এবং যথাযথ চিকিৎসা দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে ম্যাম আপনার কাছে একটু জানবো যে নিরাপদ মাতৃত্বটাকে আসলে আমরা জানি সুনিশ্চিত করতে পারি, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের নজর রাখা উচিত এবং এক্ষেত্রে মাতৃত্বকালীন সময়ে কোন কোন ধরনের সমস্যা সব থেকে বেশি হয়ে থাকে বা ঝুঁকিগুলা সব থেকে বেশি থাকে? আচ্ছা, যেটা হচ্ছে প্রথমেই যেটা অ্যান্টিনাটাল চেকআপে আসলে আমরা তার বেসিক কিছু ইনভেস্টিগেশন করে ফেলি যে তার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা, তার ডায়াবেটিসের স্ক্রিনিং করে থাকি, হেপাটাইটিস বি এর স্ক্রিনিং করে থাকি, ইউরিনে কোনো ইনফেকশন আছে নাকি যেটা খুব কমন, তারপরে ভিডিআরএল টেস্ট যেটা আমি বলছিলাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে কোনো ইস্যু আছে কিনা, এই কয়েকটা আমরা টেস্ট করি, প্লাস আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। তাহলে এই কিছু ইনভেস্টিগেশন করলে কিন্তু মোটামুটি একটা বেসিক স্ক্রিনিং হয়ে যায়। তারপরে আমাদের প্রতিবারই আমাদের কিছু প্যারামিটার দেখা হয় যে তার ওজন ঠিক আছে কিনা, তার ঠিকমতো ওজন গেইন হচ্ছে কিনা। একটি মা পুরো প্রেগনেন্সিতে 12 কেজির মতো, 10 থেকে 12 কেজির মতো ওয়েট গেইন হবে, সেটা তার ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে তার আল্ট্রাসাউন্ড, যেটা এই যুগে সবচেয়ে বিস্ময়কর আমাদের টুল, যেটা দিয়ে আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। আল্ট্রাসাউন্ডের কিন্তু অনেক ভূমিকা আছে। আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে বেবিটা ঠিক আছে কিনা, তার ভায়াবল প্রেগনেন্সি কিনা, একটা প্রেগনেন্সি না দুটো প্রেগনেন্সি, তার ডেটটা ঠিক আছে কিনা। এটা প্রথম দিকের আল্ট্রাসাউন্ড। মিড লেভেলে মিড 5 মাসের সময় আমরা আরেকটা আল্ট্রাসাউন্ড করে থাকি যে অ্যানুয়ালি স্ক্যান করার জন্য তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। শেষের দিকে আমরা আরেকটা আল্ট্রাসাউন্ড করি যেটাতেই আমরা দেখে থাকি যে বাচ্চা গ্রোথ বা ওয়েলবিং ঠিক আছে কিনা, ফুলের পজিশনটা ঠিক আছে কিনা, তার ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা। এই সব কিছু ইনভেস্টিগেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ আমরা হয়তো একটা হিমোগ্লোবিন করেছি, তার দেখা গেলো যে হিমোগ্লোবিনটা কম আছে, তাহলে কিন্তু এই মেয়েটা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। তার যদি রক্ত কম থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সির পরে, তার প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সির পর অতিরিক্ত রক্তক্ষরণে একটি মা মারা যেতে পারে। সামান্য একটা ইনভেস্টিগেশন করে আমরা কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি। আমরা কমিয়ে ফেলতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়ের ব্লাড গ্রুপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ কি তার কোন গ্রুপে আছে এবং সেটা পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ হলে কিন্তু একটি মা হাই রিস্ক ক্যাটাগরিতে চলে যায়, তার অনেক ঝুঁকি থাকতে পারে। আর পজিটিভ হলেও যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে তার মায়ের ডোনার রেডি করে রাখতে পারি। তারপর ডায়াবেটিসটা ভেরি ইম্পর্টেন্ট। একটি মায়ের যদি ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে বা নর্মাল থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সিটা স্মুথলি, যে আমরা যাকে লো রিস্ক প্রেগনেন্সি বলি। কিন্তু ডায়াবেটিস যদি থাকে এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু একটি মায়ের বাচ্চার যেমন ঝুঁকি আছে, মায়েরও কিন্তু ঝুঁকি হতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে দেখা গেল 8 মাসে একটি পেটে বাচ্চা মারা গিয়েছে। এটার পিছনে আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে দেখা গেল হয়তো মায়ের ডায়াবেটিস ছিল। অর্থাৎ বেসিক কয়েকটা টেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা এই ডায়াবেটিস, থাইরয়েড এবং হাইপারটেনশনের মতো আপনি রোগের ঝুঁকিটাকে আমরা অনেকটাকেই আমরা কমাতে পারি বা প্রিভেন্ট করতে পারি। আমরা এই নিরাপদ মাতৃত্ব নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। বর্তমানে আমি এমন অনেক পেশেন্ট পাই যাদের বয়স খুব বেশি না, কিন্তু তারপরেও অস্বাস্থ্যকর জীবনযাপন, বাহিরের খাবার অনেক বেশি গ্রহণ করা, পাশাপাশি আনহেলদি লাইফস্টাইল, অর্থাৎ সারাদিন শুয়ে বসে থাকি, স্কুলে যাচ্ছে গাড়িতে করে, হাঁটা চলাফেরা মুভমেন্ট অ্যাক্টিভিটিস একেবারেই হচ্ছে না। এই ধরনের বাচ্চাদের মধ্যেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ দেখা দিলে সবার প্রথমেই যে কাজটি করতে হবে, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তিনি যে মেডিকেশন দিবেন, যে ওষুধগুলো দিবেন, সেগুলো নিয়মিত সঠিক পরিমাণে গ্রহণ করতে হবে।
তার পাশাপাশি ডায়েটারি গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে। উচ্চ রক্তচাপ দেখা দিলে আমরা সবার প্রথমে আমরা যে বিষয়টি বলি সেটি হচ্ছে লবণ অতিরিক্ত খাওয়া যাবে না, কাঁচা লবণ খাওয়া যাবে না, রান্নায় কম পরিমাণ লবণ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু পুষ্টি উপাদানের দিকে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় আসলে বলে থাকি যে লবণ বেশি খেলাম না, কিন্তু লবণটা ভেজে খাচ্ছি। এই সমস্যা অনেক পেশেন্ট এসে বলেন যে ম্যাডাম আমি লবণ কাঁচা খাই না, বেশি খাই না, কিন্তু ভেজে একটু পাতে লবণ খাই। এই পাতে লবণ খাওয়াটাও ভেজে হোক কাঁচা হোক এড়িয়ে চলতে হবে। যখন উচ্চ রক্তচাপ দেখা দিয়ে থাকে হঠাৎ করেই আমাদের প্রেশারটা বেড়ে গেলে আমরা অনেকেই আচার খেয়ে ফেলি, মনে করে আচার যেহেতু টক সেটা খেলে হয়তো প্রেশারটা কমাতে সেটি সাহায্য করবে। এই ধারণাটি একেবারেই ভুল, কারণ যখন তৈরি করা হয় আচার সেখানে অনেক বেশি পরিমাণে লবণ এবং টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে। সেটা টক ঠিক আছে, কিন্তু এই লবণ তেল মশলা যে ব্যবহার করা হচ্ছে, এই তেল মশলা সমৃদ্ধ যখন আপনি আচারটি গ্রহণ করছেন সেটি কিন্তু আপনার প্রেশার কমানোর পরিবর্তে বাড়িয়ে দিবে। পাশাপাশি ক্যাচআপ বা আমরা বিভিন্ন ধরনের সস খেতে পছন্দ করি। আমরা টেবিল সল্ট বা লবণ কম খাচ্ছি, কিন্তু রান্নায় সস বা ক্যাচআপ ব্যবহার করা হচ্ছে এমন ধরনের খাবার প্রতিনিয়ত গ্রহণ করছি। এতে করেও কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা যাদের রয়েছে সমস্যা আরও বেড়ে যেতে পারে, বা নিয়মিত এই জাতীয় খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই রান্নায় যে কোনো সস ক্যাচআপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যদি আপনার উচ্চ রক্তচাপ দেখা দিয়ে থাকে। পাশাপাশি প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে, কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগুলো সাহায্য করে থাকে। আর একটি বিষয় মাথায় রাখতে হবে, উচ্চ রক্তচাপ কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তার মধ্যে অন্যতম দুটি হচ্ছে কিডনির সমস্যা তৈরি করতে পারে, হার্টের যে কোনো জটিলতা দেখা দিতে পারে। তাই অবশ্যই উচ্চ রক্তচাপ দেখা দিলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক খাদ্য তালিকা মেপে সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। ম্যাম, আপনার কাছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই যে এখনকার যুগের মায়েরা কিন্তু সি সেকশন থেকে এখন কিন্তু নর্মাল ডেলিভারির দিকে অনেক বেশি ঝুঁকছে। সুতরাং নর্মাল ডেলিভারি করার জন্য একজন মায়ের আসলে মানসিকভাবে কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, বা শারীরিকগতভাবে কতটুকু সুস্থ থাকতে পারলে তিনি নর্মাল ডেলিভারি করতে পারবেন? অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি এখন সময়ের দাবি, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু সিজারি হচ্ছে, এবং সেটা ব্লেমটা কিছু আমাদের উপরেও আসে গাইনোকোলজিস্ট হিসেবে। তা আমি বলবো সবচেয়ে প্রথমে যেটা দরকার, তাকে একটা ভালো হসপিটাল এবং ভালো একটা কনফিডেন্ট একটা ডক্টরের আন্ডারে তাকে থাকতে হবে, রেগুলার ইন্টারনেটে চেক আপে থাকবে, এবং তার নিজের একটা মানসিক বল থাকতে হবে যে নর্মাল ডেলিভারি কিন্তু একটা বিশাল জার্নি। হ্যাঁ, 10 থেকে 20 ঘন্টার পেইন সহ্য করার একটা বিশাল জার্নি। এই সময়টাকে তাকে কিন্তু মানসিক স্ট্রেংথ থাকতে হবে, শারীরিক বল থাকতে হবে, তার সাপোর্টিং যারা আছে তাকে সবাই সাপোর্ট দিতে হবে। যেটা আমরা বলে থাকি রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, যেই হসপিটালে যাবে তাকেও কিন্তু রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার দিতে হবে, যে একটি মা ডেলিভারির সময় সে যথেষ্ট রেসপেক্ট পাবে, অনার পাবে, তার সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হবে। এটা কিন্তু এনশিওর করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে। আর এই যে আরেকটা যে ব্যথাটা, যেটা আমাদের কিন্তু এখন অনেক সুযোগ এসছে, আমরা ব্যথা পেন রিলিভের জন্য আমাদের কিছু ইপিডিউরাল অ্যানেস্থেসিয়া আসছে, যেটা পেনলেস ডেলিভারি। আমরা অনেক সময় দেখা যায় যে 40 উইকস পার হয়ে গেলে আমরা সিজারে চলে যাই যে ব্যথা উঠেনি, সেটার জন্য কিন্তু আমাদের ইন্ডাকশনের মানে আছে, আমরা আর্টিফিশিয়ালি ব্যথা উঠাতে পারি। কিন্তু এগুলোর জন্য দরকার একটা ক্লোজ মনিটরিং, পেশেন্ট, হসপিটাল, ডক্টর সবার মাঝে একটা কোঅপারেশন। তো সব কিছু যদি আমি একটা সেন্টারে এনশিওর করতে পারি, আমার হসপিটাল সাইড থেকে যেমন সাপোর্ট লাগবে, পেশেন্টের কাছ থেকেও সেই ধরনের কোঅপারেশন লাগে, তাহলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা নর্মাল ডেলিভারিটা অবশ্যই মানে প্রমোট করতে পারি, এবং এভাবে আমরা সিজারিয়ান সেকশনের রেট আমরা কমাতে পারি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভকামনা রইল আপনার জন্য এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সোরিয়াসিস হওয়ার জন্য 3টা কারণ আছে। আমরা বলি একটা জেনেটিক কারণ, একটা বংশগত একটা জেনেটিক কারণ আছে, কিছু পরিবেশগত এনভায়রনমেন্টাল যে কারণ আছে, আর একটা বলে অটিইমিউন, আমাদের যে ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বা ইমিউন সিস্টেম, ওই 3টা মিলে হয়। আমরা নিয়ন্ত্রণ করার সময় 3-4টা জায়গাকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। যেমন ধরেন জেনেটিক কারণটা কীভাবে করবো, বংশগত কারণকে আমরা কীভাবে অ্যাড্রেস করবো। যেমন ধরেন আপনি যদি যত মোটা হবেন
তত আপনার জেনেটিক লোড বাড়ে। আমরা বলি সেলের মধ্যে থাকে RNA DNA, এগুলো হচ্ছে জিন পার্টিকেলস, এগুলো যত বাড়বে তত জেনেটিক লোড বাড়বে। এই জন্য সোয়াইলেস পেশেন্টকে প্রথমে আমরা বেশি মোটা হতে পারবেন না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।